দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন বলা না বলা দেখার জন্য। বলা না বলায় আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন পরপরই আলোচনার শিরোনাম হয়ে ওঠে। আজকের বলা না বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ শারমিন, আমার সঙ্গে আছে বোকাই। আর স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে আপনারাও যুক্ত হতে পারেন, ফোন করে আপনার মতামত দিতে পারেন, বলতে পারেন আপনার প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আসলে বলা হয় রাজনীতির সূতিকাগার, বলা হয় নেতা তৈরির সূতিকাগার, আবার রাজনীতিকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মুক্ত চর্চার কেন্দ্র, প্রাচ্যের অক্সফোর্ড। পড়াশোনা বাদ দিয়ে কয়দিন পরপর উত্তপ্ত হয়ে ওঠে নানা ঘটনায়, বর্ণনায় চলে আসে গণমাধ্যম সহ সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে। বেশ কিছুদিন ধরেই আসলে ডাকসুর ভিপি, ছাত্র সংসদের ভিপি নূরকে নিয়ে কথা চলছিল এবং গত দুদিন এটি ছিল গণমাধ্যমের শিরোনাম। এবং আজ ভিপি নূর দুটি মামলা হয়েছে তারকে আহত করার বিপক্ষে, এবং গতকাল আমরা দেখেছি একজন ছাত্র আসলে কিছুটা মৃত্যুর কাছাকাছি থেকে আবার ফিরে এসেছে। এবং আজকে যে মামলা হয়েছে তারপরে আসলে ছাত্রলীগের সভাপতি বলেছেন নূর নাটকবাজ, নূর আসলে মামলাবাজে পরিণত হয়েছেন। নূর আসলে কি, তিনি আসলে কেন ছাত্রদের নেতা হয়ে উঠলেন, ক্ষমতাসীন দলের ছাত্র নেতা না হয়ে তিনি কিভাবে ভিপি হলেন, সেটি নিয়েও আছে নানা তর্ক বিতর্ক। এই সব কিছু নিয়ে আজকের বলা না বলায় কথা বলবো। দুজন অতিথির সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক বিএনপি, এবং আছেন নাহিম রাজ্জাক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। দুজনকে স্বাগত আজকের বলা না বলায়। তারা বলছিলেন যে আজকের গত দুদিনের ঘটনার পরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, যিনি অভিভাবক একজন বিশ্ববিদ্যালয়, সারা বিশ্ববিদ্যালয়, তিনিও আসলে কিছুটা পিছু হটে আসতে হয়েছে ছাত্রদের বিক্ষোভের মুখে। বলা হয়েছে যে ছাত্র যদি তিনি রক্ষা করতে না পারেন তাকে পদত্যাগের কথাও বলেছে সংক্ষুব্ধ যেসব ছাত্ররা ছিল। আবার বলা হচ্ছে বহিরাগতের ছাত্ররা কেন সেখানে এসেছিল এটি নিয়েও প্রশ্ন করেছেন সরকার দলীয় মন্ত্রী থেকে ও শুরু করে অনেকেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা আসে এটি খুবই স্বাভাবিক ঘটনা, এবং ডাকসুর অফিসে আসলে সবার জন্যই সেটি খোলা। এরপরও কেন এমন একটি ঘটনা ঘটলো, এবং সেই ঘটনাতে আসলে আমরা যেই মঞ্চটির নাম দেখছি মুক্তিযুদ্ধের মঞ্চ, এরকম একটি মুক্তিযুদ্ধ এই শব্দটিকেই বা আসলে আমরা কোথায় ব্যবহার করছি, এই শব্দটি আসলে কার হাতিয়ার হয়ে উঠছে? মুক্তিযুদ্ধের মঞ্চ নামক একটি সংগঠন যার কোনো রেজিস্ট্রেশন নেই, তাকেই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত কিছু করার পারমিশন কে দিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কিভাবে এর সাথে যুক্ত হলেন? রুমিন ফারহানা, আপনার কাছে জানতে চাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটা কথা দিয়ে শেষ করেছেন আপনার বক্তব্য। মুক্তিযুদ্ধ, গতকালকে আমার একটা আর্টিকেল গেছে বাংলা ট্রিবিউনে, ওটার শিরোনাম ছিল মুক্তিযুদ্ধ চমৎকার এক হাতিয়ার। আমরা গত 10 বছর দেখেছি যে আওয়ামী লীগ সরকারটি ক্ষমতায় টিকে আছে যে কটি নিয়ামক ব্যবহার করে, মুক্তিযুদ্ধ তার মধ্যে প্রধানতম। এবং এই মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে আমরা দেখেছি জাতিকে খুব চমৎকারভাবে বিভাজিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, এবং খুব চমৎকার এই বিভাজন। মানে আমরা দেখেছি কিছুদিন আগে রাজাকারের তালিকা প্রকাশিত হয়েছে এবং চরম বিতর্কিত একটি তালিকা। এই তালিকাতে অনেকের নাম এসছে যাদের নাম আবার মুক্তিযোদ্ধা তালিকাতেও আছে, ভাতাপ্রাপ্ত। আবার মজাটা হচ্ছে এখানেই যে মুক্তিযোদ্ধা তালিকাতে থাকলেই যে তিনি রাজাকার হবেন না এমনও তো কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। কারণ এই স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা করতে যাচ্ছি সত্য, কিন্তু এখনো তো আসলে মুক্তিযোদ্ধা তালিকাটিও আমরা চূড়ান্ত করতে পারিনি। সরকার বদলের সঙ্গে সঙ্গে আমরা মুক্তিযোদ্ধা তালিকার পরিবর্তন হয়েছে, একদম 11 বার সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এবং যখন যে সরকার ক্ষমতায় এসছে সে তার সুবিধা মতো, মানে নিজের মানুষকে অ্যাকোমোডেট করতে যা যা করা দরকার, সংজ্ঞা যেভাবে পরিবর্তন করা দরকার, যাদের যাদের নাম আসলে সরকারের সুবিধা হয়, দলের সুবিধা হয়, ঠিক সেভাবে মুক্তিযুদ্ধের নাম, তালিকা, সংজ্ঞা সমস্ত কিছু পরিবর্তন করা হয়েছে। আবার একই সাথে দেখুন এই যে 50 বছর পূর্তি, আমরা কিন্তু রাজাকারেরও একটা বিতর্কের ঊর্ধ্বে তালিকা তৈরি করতে পারি, কিন্তু আমরা যুদ্ধাপরাধের দায়ে বিচার মানে করে ফেলেছি। আবার যাদের বিচার হয়েছে যুদ্ধাপরাধের দায়ে তাদের কারো নাম রাজাকারের তালিকা না, অর্থাৎ হযবরল। এখন এই যে কথাটা আপনি বলছেন মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে একটি সংগঠন
নানান রকম ক্রিয়াকলাপ চালাচ্ছে এবং যেই সংগঠনের কার্যকলাপ নিয়ে স্বয়ং সরকারের ভেতর থেকে আমরা প্রশ্ন শুনতে পাচ্ছি। যখন ডাকসুর ভিপি কে এভাবে নৃশংস কায়দায় তার উপরে এবং তার যারা ছিলেন তার সঙ্গে সবার উপরে আক্রমণ হয়েছে, বাতি নিভিয়ে দেওয়া হয়েছে, দরজা বন্ধ করে আক্রমণ হয়েছে এবং এমনভাবে আক্রমণ হয়েছে যে ফারাবী ছেলেটি বাঁচবে কিনা সেটা নিয়েও আমাদের সকলেই আমরা আতঙ্কিত ছিলাম, শঙ্কায় ছিলাম, আইসিইউতে ছিলাম। তার যে ছবি গণমাধ্যমে এসছে সেটা ভয়ের জন্ম দেয়, ভীতির জন্ম দেয় আমাদের মনে। সর্বোচ্চ বিদ্যাপীঠে যখন এই ঘটনা ঘটে সিসিটিভি এবং সিসিটিভি হাওয়া হয়ে যায়, উধাও হয়ে যায়, তখন আসলে আমরা আমাদের সন্তানকে কোথায় পাঠাচ্ছি, কোথায় দিচ্ছি? কারণ আবরারের ঘটনা এখনো মুছে যায়নি আমাদের মন থেকে। কিভাবে টর্চার সেলে নিয়ে তাকে নৃশংস কায়দায় হত্যা করা হচ্ছে সেটা মনে আছে, সেটা মাথায় রেখেই আপনি লক্ষ্য করবেন যারা এই আক্রমণ চালিয়েছে ডাকসুর নেতাদের উপর, ভিপির উপর এবং তার যারা ছিল তার সঙ্গে তাদের উপরে একটা কথা বলেছে, খেয়াল রাখিস যেন মারা না যায়, নাম্বার 1। নাম্বার 2, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সভাপতি বলছে যে আমরা কে সেটা একটু পরেই জানতে পারবে, কারণ নূর এক পর্যায়ে জিজ্ঞেস করেছে যে ডাকসু অফিসে আপনারা কি করছেন, আপনারা তো আসলে ডাকসুর কেউ নন। তখন বলেছে কি আমরা কে সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবি, এবং বলে নিচে যাওয়ার পরেই কিন্তু ছাত্রলীগের বিরাট ফোর্স উপরে গিয়ে এই হামলাটা চালায়। সুতরাং এগুলো খুব ভালো ইঙ্গিত বহন করে না, এবং এটাও খুব সম্ভবত আমি যদি ভুল না করি নূরের উপর 9ম হামলা। তো এর আগে 8টা হামলা যে হয়ে গেল এবং গত কয়েকদিনের মধ্যে 2বার তার উপর উনি হামলার শিকার হয়েছেন। তো এতদিন পর্যন্ত তো সরকারের টনক নড়তে আমরা দেখিনি। অন্তত প্রথম না হোক দ্বিতীয় তৃতীয়বারেও যদি সরকারের টনক নড়তো এবং আইন তার স্বাভাবিক গতিতে চলতে পারত, প্রশাসন তার স্বাভাবিক গতিতে চলতো এবং যারা এই ধরনের নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হতো, তাহলে তো আজকে এই 9মতম ঘটনাটি ঘটে না। কারণ এই ঘটনাগুলো তো সিরিজ, একটার পর একটা ঘটছে এবং কোনো প্রতিকার পাচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, যারা ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। এবং অনেক সময় আমরা দেখছি প্রশাসন নিশ্চুপ, এবং লজ্জাজনক ব্যাপার যেটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে সম্প্রতি, উনি বলছেন যে ধিক্কার দেই যে এরকম বিশ্ববিদ্যালয়েরও আমরা শিক্ষক, কারণ প্রক্টর ছিলেন 1 মিনিটের দূরত্বে, পুরো ঘটনাটি ঘটলো প্রক্টরের 1 মিনিটের দূরত্ব অতিক্রম করবার মতন সময় এবং সাহস কোনোটাই তিনি জোগাড় করতে পারলেন না। তো সুতরাং এখানে যে শুধু মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে সমস্ত অন্যায্যতাকে ন্যায্যতা দেওয়ার এক ধরনের চেষ্টা আছে তাই নয়, একই সঙ্গে আমরা দেখেছি চরমতম দলীয় লেজুর বৃত্তি করা প্রশাসন, শিক্ষক মণ্ডলী এবং যারা হয়তো আগামীতে ভিসি হতে চান বা সরকারের কোনো না কোনো হালুয়া রুটির ভাগ পেতে চান, তাদের একেবারে নিশ্চুপ হয়ে যাওয়া। কারণ আবরারের ঘটনাতে আমরা একইভাবে দেখেছি প্রক্টর, প্রভোস্ট কিভাবে তারা চুপ থাকেন। আমরা একটু দর্শক যুক্ত করতে চাই। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আয়ুব আলী খান বলছিলাম গোয়ালন্দ রাজবাড়ী থেকে। জি, আমি সম্মানিত আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন করতে চাই বিনয়ের সাথে, বুয়েটের ছাত্র আবরার হত্যার সাথে ছাত্রলীগ জড়িত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুর্নীতির সাথে ছাত্রলীগ জড়িত, নূরের উপরে 10 বার হামলা করা হয়েছে, ছাত্রলীগ জড়িত, মুক্তযুদ্ধ মঞ্চ তা কারা তৈরি করেছে, আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, আশা করি উত্তর দেবেন। ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। নাইম রাজাক, যদিও আজকে গতকাল প্রধানমন্ত্রী বলার পর আজ দুপুরে শাহবাগ থানায় যে মামলাটি করেছে পুলিশ বাদী হয়ে, তার আগ পর্যন্ত আসলে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারল না স্বয়ং প্রধানমন্ত্রীকেই বলতে হয়, এবং দলের সাধারণ সম্পাদক সেটি যখন ঘোষণা দেন যে প্রধানমন্ত্রী তদন্ত করতে বলেছেন, খুঁজে দেখতে বলেছেন, যদিও তখনও তথ্যমন্ত্রী বলে থাকেন যে বহিরাগত দিন নূর ওখানে কি করছে, এ ধরনের ঘটনা ঘটিয়ে আসলে নূর আসলে লাইমলাইটে আসতে চান, এবং দর্শক যে প্রশ্নটি রেখেছেন। আসলে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নূরকে, অফকোর্স ডাকসুর ভিপিকে নিয়ে যে গন্ডগোলটি হয়েছে সেটা নিয়ে কিন্তু সকলেই আমরা বিভ্রান্ত, এবং এটা আমরা অনেকেই বলেছে, এবং এটা নিয়ে আসলে সাবেক এই ডাকসুর নির্বাচিত সাবেক যারা এই ছাত্র সংগঠনের সাথে সংযুক্ত ছিল সকলেই কিন্তু এই কথাটি বলেছেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে উনি এটাকে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আমি একটি জায়গা থেকে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে বহিরাগত কিছু ব্যক্তিবর্গ থেকে সেই জায়গাটিকে অথবা সেই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার সুযোগটি নিয়েছে, সেটা বাস্তবতা। আর আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, স্বাভাবিকভাবে এই ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের যে চেতনা আছে সেই চেতনাকে আরও কিন্তু আমরা
এখানে বিতর্কের জায়গায় নিয়ে গেছি। মুক্তিযুদ্ধ মঞ্চ হিসেবে কোন সংগঠন, কেন এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছে, সেটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন এখন রয়েছে। প্রশ্ন এটি নিয়ে আলোচনা চলছে এবং এখানে আরো কিছু জিনিস রয়েছে যে এতে দুটি ভাগ হয়ে গেছে যখন গঠন হয়েছে 2000। জি বলুন। অফকোর্স। সো এই জিনিসটাও কিন্তু আমরা কিন্তু সকলেই কিন্তু এটাকে আমরা কিন্তু ভালো চোখে দেখছি না, এবং এটা বিতর্কিত একটা জায়গা। পাশাপাশি ছাত্র রাজনীতি আমার বাবাও কিন্তু ছাত্র রাজনীতি করেছেন। উনি সেজন্য বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুতিকাগার ফজলুল হক হলের উনি জিএস ছিলেন, এজিএস ছিলেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজকে দুর্ভাগ্যজনক আমাদের কাছে এই যে যখন প্রশ্ন করা হয় আমরা কিন্তু সেটার উত্তর ঠিকভাবে দিতে পারি না। ছাত্র রাজনীতি আসলে কিসের জন্য? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমরা কিন্তু অনেকটুকু কিন্তু বিলীন করে দিয়েছি, এটাও বাস্তবতা। এই সব জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরাও এটা বলি, এবং আমি মনে করি সকল জনগণও চায় এবং শিক্ষিত সমাজ চায় যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এই রাজনৈতিক অপব্যবহারের জায়গায় ঊর্ধ্বে থাকা উচিত। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচিত যারা প্রতিনিধি তাদেরকে তাদের চেয়ারের জন্য কিন্তু তাদেরকে সম্মানটুকু দেখানো উচিত। নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হয়েছে ভিপি, স্বাভাবিকভাবে তাকে কিন্তু যথার্থ মর্যাদাও দেওয়া উচিত। জিএস যে হয়েছে তাকেও মর্যাদা দেওয়া উচিত। সো ওনার যে প্রশ্ন রয়েছে, আমরা সবাই কিন্তু এই জিনিসটা যাচাই করতে চাই, এবং আমরা এই জিনিসগুলোকে নিয়ে আমরা এখন করছে, সরকার কাজ করছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে, স্বাভাবিকভাবে মামলা হয়েছে অ্যান্ড সো ফোর্থ। এখন এই জায়গায় আমরা সকলে যদি একমত না হয়ে যদি আগামীতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য যদি প্রতিবাদ না জানাই অথবা প্রতিহত করার জন্য সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমরা কোনো সবাই যদি সংঘবদ্ধ না হয়, আমরা এক এক দল এক এক চেতনার মধ্যে রয়েছে, অথবা আমরা নিজেদের মধ্যে কিন্তু এই জায়গাগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সকল আন্দোলনের প্রাণকেন্দ্র। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু নেক্কারজনক, এবং সেই জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিম সাহেব, ওনারা কিন্তু হসপিটালে গিয়েছিল নূরকে দেখতে। সো এটাও কিন্তু ইতিবাচক একটা জায়গা দেখা উচিত। প্রশাসনের আবরার হত্যা তো নিশ্চয়ই আমরা সকলে একটু থামিয়ে দিয়ে ফোনটা নিয়ে আপনার কাছে আবার আসছি। দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল বলছিলাম রংপুর পীরগঞ্জ থেকে। জি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নূরের ওপর যে পরপর হামলা করা হলো, হ্যাঁ বলুন। হামলা করা হলো, এটাতে ব্যাপারে যে আমাদের প্রশাসনের যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কথা হচ্ছে যে আজকে মানে প্রধানমন্ত্রী বলার পর অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে। জি। এর মানে কি এমন যে আমাদের প্রশাসন ব্যবস্থাকে এতটাই দুর্বল হয়ে গেছে যে আসলে প্রশাসন পুরো ব্যবস্থাটাই মানে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতেছে, ওনার বলা কিংবা না বলার উপর? জি ধন্যবাদ। আমরা এই বিষয়টি আলোচনা করছিলাম। বলুন। না, স্বাভাবিকভাবে যে জিনিসটা উনিও এই প্রশ্নটা কিন্তু আমাদেরও সকলের, বাট পয়েন্ট টু বি টেকেন যে এই জায়গাতে বিগত সময়ে নূরের উপরে কোনো রকম যদি হামলা হয়ে থাকে, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসকের দায়িত্ব রয়েছে তাদের কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আজকে ভাইস চ্যান্সেলরকে কেন্দ্র করে সকলে দাবি করেছে হ্যাঁ উনি যথার্থভাবে ব্যবস্থা নিচ্ছে না। উনি কিন্তু গতকালকে বলেছেন যে আমরা নিজেদের ইনভেস্টিগেশনও করব, পুলিশও তাদের মতো ইনভেস্টিগেশন করবে। সো এইসব জিনিসগুলো কিন্তু আজকে আমাদের প্রশ্নবোধ, এবং সেখানে গিয়ে কিন্তু যথার্থভাবে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমিও মনে করি। আর মূল প্রবলেমটা হচ্ছে, আমি যেটা মনে করি যে ছাত্র ছাত্র রাজনীতির আগের মতো নেই, এবং সেই জায়গাতে কিন্তু আমাদের কিন্তু সকলকে কিন্তু কাজ করতে হবে। ওই জায়গাটাই আসলে আপনি রাজনীতিটা কি জন্য করেন? আমি অথবা রুমিন আপা, আমরা কি জন্য রাজনীতি করি? সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে কিছু পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তনের জায়গায় কিন্তু আমাদের কাজটা করা, জীবন মান উন্নয়ন হবে। অফকোর্স। সো একটা লক্ষ্যমাত্রা থাকতে হয়। আজকে সবাই ফাস্ট ট্র্যাকের কথা চিন্তা করে, কখন কি পদ নেবে এবং কত তাড়াতাড়ি তারা উপরে উঠে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই ইতিবাচক জিনিসগুলো দেখা উচিত। উনি কি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন এবং সেখানে যথার্থ ব্যবস্থা নিয়েছেন। সাবেক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে বহিষ্কার করে
নতুন যারা ভারপ্রাপ্ত দিয়েছেন, এবং আগামী ভবিষ্যতে সেটা আরও ভাবে দেখা হবে। সো এই সব জিনিসগুলো ইতিবাচক, কিন্তু আমার সেখানে গিয়ে কথা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু বাংলাদেশের সকল জন্ম কার্যক্রম এবং বাংলাদেশের এবং সৃষ্টি। সকল আগামী বিগত সময় এবং আগামী ভবিষ্যতে। আমাদের সঙ্গে বোকাই আছে। বোকাই, আপনার কি কিছু বলার আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধের নাম নিয়ে মাইর দিলে কি মাইর জায়েজ হয়ে যায়? রুমিন ফারহানা, বোকাই সবসময় বোকাইয়ের মধ্যে প্রশ্ন করে, আপনি জানেন, আপনি আগে অনুষ্ঠানে এসেছেন। মানে আমি যেটা বলছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা আরও ডিসেম্বর মাস, যেই চেতনার আসলে কোনো দ্বিধাবিভক্ত হওয়ার কথা না, যেই চেতনার কোনো দুটি দল হওয়ার কথা না, সেই মঞ্চ আমি তৈরি করলাম। এই মুক্তিযুদ্ধের নামে অসংখ্য দল আছে, অসংখ্য সংগঠন আছে, কোনো আপত্তি নেই। সেই মঞ্চ তৈরি করলাম। মঞ্চ আমরা দুদিন পরে ঝগড়াঝাটি করে স্বার্থের দ্বন্দ্বে আমরা ভেঙেও দিলাম। তারপর কে সেই মঞ্চের সত্যিকারের দাবিদার সেটি নিয়েও দ্বন্দ্ব আছে। এরপরে সেই মঞ্চ নাম দিয়ে যদি মায়ের দেয়, আসলে বোকার প্রশ্ন এবং আমারও প্রশ্ন। আর ছাত্র রাজনীতি, ছাত্ররা শেষ কবে? আমি সবগুলো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠনের প্রতি প্রশ্ন রাখতে চাই যে শেষ কবে তারা ছাত্রদের দাবি নিয়ে কথা বলেছে। বরং সাধারণ ছাত্র পরিষদ, ছাত্র সংহতি এরাই কথা বলেছে। বাম রাজনীতি কিছু সংগঠন ছাড়া আমি ছাত্রদের কোনো, আমার নিজের ছাত্র জীবন সহ শুরু করে আমি ছাত্রদের কোনো সমস্যা নেই তাদের কথা বলতে দেখি না। আমি দুটো প্রশ্ন, আপনার একটি প্রশ্ন, বোকার একটি প্রশ্ন, দুটোতেই আসছে এক এক করে। মুক্তিযুদ্ধের মূল চেতনাটা কি? এটা কিন্তু ঘোষণাপত্রে খুব স্পষ্ট বলা আছে, এটা কোনো বায়বীয় বিষয় নয়। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার কোনটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? এক। দুই হচ্ছে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি যদি মেনে নেওয়া হতো তাহলে মুক্তিযুদ্ধ হতো কি না সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং মুক্তিযুদ্ধের আরেকটি বড় চেতনা বা মূল চালিকা শক্তি 1971-এ ছিল গণতন্ত্র। আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের নেতা নির্বাচন করেছি, সে নেতাকে ক্ষমতা দিতে হবে। এইটা যখন পশ্চিম পাকিস্তান মানলো না, তখনই তো উত্তাল হয়ে উঠলো। এবং এর আগের ভাষা আন্দোলনের পটভূমি আছে, 69-এর অভ্যুত্থান আছে, 6 দফা আছে, অনেক কিছু আছে, বৈষম্য, হ্যাঁ, এগুলো কাজ করেছে পেছনে, পর্দার পেছনে। কিন্তু মুখ্য ভূমিকা সেই সময় মানুষ পাগল হয়ে পথে নেমেছে, কারণ তাদের ভোটাধিকারকে সম্মান করা হয়নি। সেই মুক্তিযুদ্ধের নাম দিয়েই কি আমরা দেখছি না যে টার্মের পর টার্ম আমরা ভোট ছাড়া সরকার গঠিত হয়ে যাচ্ছে? আমরা দেখছি সংসদে দাঁড়িয়ে সাংসদরা বলছেন যে এখন আজান দিয়েও ভোটার আনা যায় না। আমরা দেখছি সে কারণে সাংসদদেরকে আবার এক ধরনের হেনস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাশেদ খান কিছুদিন আগে বলেই ফেলেছিলেন যে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তো জানি যে আসলে ভোট হয়নি। পরবর্তীতে তিনি অবশ্য তার বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হয়েছেন নানান কারণেই, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে প্রশ্নটি বোকাই করছিল যে মারা জায়েজ কিনা, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যদি বিনা ভোটে ক্ষমতায় থাকা জায়েজ হয়, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যদি গুম বিচার বহির্ভূত হত্যা জায়েজ হয়, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে রাজাকারের ভয় দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে যদি আপনি বছরের পর বছর মানুষকে ভীত করে মনে করেন যে আপনি অনাদিকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এবং নিজেকে লেজিটিমেট করতে পারবেন, সেটা জায়েজ হয়, তাহলে ডাকসুর ভিপিকে মুক্তিযুদ্ধের নাম দিয়ে পেটানো খুব বড় কিছু কি? কারণ আজকে যারা এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলি, তাদের কয়জন প্রশ্ন তুলেছেন যে 29শে ডিসেম্বর আসলে ভোট হয়ে গেছে রাতের অন্ধকার এবং প্রশাসন এবং পুলিশ ক্যাডার বাহিনী মিলে ভোট দিয়ে ফেলেছে? এই প্রশ্ন তো তোলেননি। তারা কি প্রশ্ন তুলেছেন যে গত কয়েক বছরে এত শত বিচার বহির্ভূত হত্যা কি করে হলো? এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট বলেন, এটা আপনি ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তাদের রিপোর্ট বলেন, আপনি বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্র যার অফিস উঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে তাদের রিপোর্ট বলেন, প্রত্যেকটা রিপোর্টে উঠে এসছে বিচার বহির্ভূত হত্যা বাড়ছে, গুম বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন না তুলে, আসলে নূরের ঘটনা তো কোনো মানে বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা যা ঘটে আসছে তারই একটা অংশ মাত্র, হঠাৎ করে কোনো ঘটনা নয়। এবং এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা এ ধরনের মারপিটের ঘটনা দেখেছি। আর যে কথাটি আপনি বলছিলেন যে অন্যান্য বাম দলগুলোর বাইরে আসলে কাউকে খুব বেশি সোচ্চার হতে দেখা যায় না। ছাত্রলীগের প্যারালাল কোনো ছাত্র সংগঠন যদি থাকে সেটা হচ্ছে ছাত্র দল, এবং সেই ছাত্র দলকে কিভাবে ক্যাম্পাসে ঢোকা একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছে, মানে এক দলীয় তন্ত্র কায়েম করা হয়েছে। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই ছাত্র সংগঠনই আপনি 5 বছরে যতটা রাজত্ব কায়েম করতে পারবেন, আপনি যদি ভয়ভীতি দেখিয়ে বিনা ভোটে ম্যান্ডেট ছাড়া আরো
6 বছর যুক্ত করেন, তার সঙ্গে মোট 11 বছর হয়, এবং সেটা আরো কত দূর যাবে সেটা আপনি মানুষ জানে না। এরকম অবস্থায় কিন্তু আপনার পাওয়ারটা আরো অনেক বেশি সংগঠিত হয়ে যায়। আজকে আমরা ছাত্র রাজনীতিকে দোষ দিচ্ছি, আমরা বিভিন্ন আলাপ আলোচনা উঠে আসছে যে আসলে কি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা। বিশেষ করে আবরারের ঘটনার পরে কিন্তু এই প্রশ্নটি আমরা ব্যাপকভাবে শুনেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা। এখন আমি বলবো যে দলের রাজনীতি যখন দুর্বৃত্তায়িত হয়ে যায় তখন তো অটোমেটিক্যালি তার যে সহযোগী সংগঠনগুলো আছে তাদের রাজনীতিও দুর্বৃত্তায়িত হবে। দল তো ছাত্রদেরকে ব্যবহার করছে। অ্যাবসলিউটলি, আমি ঠিক ওই জায়গাটাতে আসছি। যখন দলের একজন সিনিয়র নেতা তার বিভিন্ন অপকর্ম এবং দুষ্কৃতির সাহায্যকারী হিসেবে তার ছাত্র সংগঠনের একজন কর্মীকে বেছে নেন, এবং আমি বলতে বাধ্য হচ্ছি প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও যখন তাদের নানান অনিয়ম, দুর্বৃত্তায়ন এবং দুর্নীতিকে ছাত্রদের মধ্যে দিয়ে, ছাত্রদের হাত দিয়ে করানোর চেষ্টা করেন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তো আপনি আসলে যদি মনে করেন যে শুদ্ধ রাজনীতি, ছাত্র রাজনীতি পাবেন, তাহলে তো খুব ভুল কথা। এক সময় দেখা যেত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র রাজনীতি করতো। আমার বাবা, তিনি সলিমুল্লাহ হলের ছাত্র ছিলেন, তিনি 52 ভাষা আন্দোলনের নায়ক, তিনি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছেন, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন, মানে তাদের একাডেমিক রেকর্ড দেখার মতন ছিল। এবং আমি শিওর ওই সময় যারা ছাত্র রাজনীতি করতেন তাদের প্রত্যেকেরই তাই, তারা কিছু পাওয়ার জন্য রাজনীতি করতেন না। আর এখন আপনি দেখেন তাদের ঈদ সেলামি হয় 80 লক্ষ টাকা। 80 লক্ষ টাকা তো আসলে ওই সময় রাজনীতিবিদরা তাদের কয়েক পুরুষের টাকার হিসাবেও 80 লক্ষ টাকা গেল, তার ধারে কাছে কিছু করতে পারতেন না, 80 টাকাও চিন্তা করেনি, বরং তারা ঘরের টাকা দিয়ে মানুষের জন্য কাজ করেছেন, ঘরের টাকা নিয়ে এসে তারা রাজনীতি করেছেন। হ্যাঁ, মেধা দিয়ে রাজনীতি করেছেন। সেই জায়গা থেকে এখন আপনি এমন জায়গায় যাবেন যে যেখানে রাব্বানি, তিনি তো একটু রেসপন্সিবল পারসন, মানে একটা রেসপন্সিবল পোস্টে আছেন উনি যখন বলেন যে নূর নিহত না আহত সেটা আমার ব্যাপার নয়, এটা শুধু তার মানসিকতারই পরিচয় বহন করে না, একই সঙ্গে ক্ষমতার যে দম্ভ এবং ক্ষমতা তাকে কতটা দুর্বৃত্তায়িত করেছে, পাওয়ার প্র্যাকটিস, এবং পুরো অঙ্গনটি কতটা দূষিত হয়ে গেছে সেটা খুব স্পষ্টভাবে আমাদের সামনে নিয়ে আসে। নাইম রাজাক, আমরা বলছিলাম বিরতির আগে যে ছাত্র রাজনীতি আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি বারবার বলছিলেন যে ছাত্র রাজনীতিকে আসলে সেই জায়গায় আছে কিনা, এবং কারা রাজনীতি করতো এক সময়, কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল এবং আজকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই অবস্থা, এবং যারা শিক্ষক তারাও কি আসলে সেই জায়গায় আছেন? এখানে 2-3টি কথা তো আমরা সবাই বলেছি। দেখুন, উদাহরণস্বরূপ আমার বাবা ফজলক হলের জিএস ছিলেন তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া, উনি কিন্তু খুব মেধাসম্পন্ন একজন ছাত্র ছিলেন। ওনাকে কিন্তু তারা সকলে মিলে ওনাকে নির্বাচন করিয়েছিলেন। সো স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু আমরা অনেকটুকু দূরে সরে আসছি। এখন ছাত্র রাজনীতি মূলত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, এবং সেখানে অপপ্রচার এবং অপব্যবহারটা বেশি প্রাধান্য পাচ্ছে। তো সেটা একটা জিনিস। স্বাভাবিকভাবে এখানে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের যেই সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় গণতন্ত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু সেই নেতৃত্ব দিয়েছিল, স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সেই দায়িত্বটা বেশি, যে আবারও গণতন্ত্র প্রত্যাশা বেশি। তো এই গণতন্ত্রর যেই চর্চা ছিল, সেই চর্চা কিন্তু 75 পরবর্তীকালে কিন্তু বিলীন হয়ে গেছে। সামরিক শাসন এসেছে, জিয়াউর রহমান এসেছে, উনি এটা অপব্যবহার করেছেন, ছাত্র রাজনীতিকে আরো অস্ত্র দিয়ে একেবারে ছাত্র রাজনীতি নষ্ট করেছেন। পরবর্তীকালে জেনারেল এরশাদ সাহেব এসেছেন, তারা আরো বিকৃত করেছেন, এবং সর্বসাকুল্যে সকল দল, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, আওয়ামী লীগ সহ সকল 15 দল 9 দল সকল মিলে কিন্তু এই গণতন্ত্রের চর্চাটা আবার ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা থেকে সেই নির্বাচন, আপনি 91 নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি জয়যুক্ত হয়েছে, তাদের কাছেও কিন্তু সেই আন্দোলনের কাছে মানুষেরও দাবি ছিল যে হ্যাঁ, গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্রের চর্চাটা সঠিকভাবে হোক, কিন্তু সেটা হয়নি। পরবর্তীকালে সেটা ধারাবাহিকতায় চলে গেছে, দীর্ঘদিন ধরে এই ডাকসুর নির্বাচন হয়নি। এখন যেহেতু ডাকসুর নির্বাচন দীর্ঘদিন পরে হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে আমাদেরও প্রত্যাশা ছিল যে হ্যাঁ, একটি ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের মূল কেন্দ্রবিন্দু ছিল সকল রকমের ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, সকল জিনিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশেরই ছাত্র সমাজ সম্পৃক্ত ছিল। সেই জায়গায় কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সেখানে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী, উনি
চেষ্টা করছেন এবং ওনার কিন্তু পদক্ষেপের কারণে আজকে এই মামলাটি হয়েছে এবং সেখানে গিয়ে নূরের যেই উপরে হামলা সেখানে গিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু আমরা ধারণ করি, আমরা বলি, মুখে বলি, কিন্তু সেখানে আমরা কিন্তু বাস্তবে সেটা দেখি না। আগামী বছর হবে মুজিব বছর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। সেখানেও কিন্তু অন্য দল, জাতির পিতা কিন্তু একটি দলের ব্যক্তি নয়, এটা সকলের জন্য প্রযোজ্য। এখানে সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে জাতির পিতাকে স্বীকৃতি দেওয়ার একটা কথা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু আমরা সেই রেজাল্টটা দলীয় পাইনি। করতে ভালোবাসি, আমরা দলীয় তো করি, কিন্তু কিছু মূল্যবোধের জায়গায় তো আপনার মূল্যবোধের জায়গায় আমরা বাংলাদেশী হিসেবে মূল্যবোধের জায়গা থেকে আমাদের তো এক থাকতে হবে। না হলে এই 1/11-এর মতো সময় যখন আসবে তখন কিন্তু সকলেই কিন্তু আমরা ভুক্তভোগী হব, সকল রাজনৈতিক দল তারা কিন্তু ভুক্তভোগী হবে। এই জিনিসটা যদি তারা উপলব্ধি না করে, অথবা আমরা অথবা রুমানা আপার দল, অন্যান্য দল, তারা যদি সেই জায়গাটা উপলব্ধি না করে, তাহলে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে থাকতে হবে। অ্যাবসলিউটলি। এখন কথা হচ্ছে যে একটা ভালো কাজ করলে তো সেটা মূল্যায়ন করা দরকার, একটা ভালো কাজকে সমর্থন করা দরকার, একটা খারাপ কাজ হলে সেটার বিপক্ষে অবস্থান করা দরকার, কিন্তু আমরা ওই জায়গাটাতেও নেই। এখন আপনি দেখুন আজকে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলের, যেহেতু আমি নির্বাচিত সংসদ সদস্য শরীয়তপুরের দক্ষিণাঞ্চলের, শরীয়তপুর 3-এর দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা এই পদ্মা সেতু। এই পদ্মা সেতু নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি করা হয়েছে। এই পদ্মা সেতু হলে কি শুধুমাত্র আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে কি সে লাভবান হব? ওই এলাকাতে অন্য দলের নেতা কর্মী অথবা সমর্থক নেই নাকি? তারাও তো এটার বেনিফিটটা পাবে, কিন্তু আমরা ওই জায়গাটা নেই। আমরা কি আছি? আমরা মিথ্যাচারের জায়গায় রয়েছি, আমরা মিথ্যাচার এবং ওই কাউন্টার মিথ্যাচারের জায়গায় আমরা চলে গেছি। অ্যাবসলিউটলি। সো আমরা এখন কি, আমি একজন তরুণ সমাজের নেতৃত্ব জায়গা থেকে আমি বলি যে আমরা কিন্তু আজকে কিন্তু এই মিথ্যাচার কে কি বলে সেগুলো যাচাই বাছাই করার সেই সুযোগটা রয়েছে এবং আমাদের সেই জ্ঞানও রয়েছে। কিছু লুকিয়ে রাখা যায় না, কিছু লুকিয়ে রাখা যায় না। আজকাল সোশ্যাল মিডিয়া আর এই সকল পেপার পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেল সব জায়গায় কিন্তু আমরা সেই কথাগুলো শুনি। আজকে আমরা টক শোতে অংশগ্রহণ করছি, প্রতিদিন কিন্তু সরকারের বিপক্ষেও কথা বলা হচ্ছে। তো এটাও তো আপনার একটা মৌলিক অধিকারের অংশ, যে কথা বলা এবং নিজের চর্চাটা নিয়ে আসা, সেটাও কিন্তু আজকে বিতর্কের জায়গায় নিয়ে আসা হচ্ছে। সো এইসব জিনিসগুলো, সকল জিনিসকে নিয়ে আমার অনেক সময় ডিমোরালাইজড আমি থাকি, বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাভাবিকভাবে এই মুক্তিযুদ্ধের তালিকা 6 বার আপনারা বলেছেন যে এর পরিবর্তন হয়েছে, সংজ্ঞা চেঞ্জ হয়েছে, এটাও কিন্তু দুঃখজনক বিষয়। কে কখন কোন তালিকাতে ঢুকবে সেটা নিয়েও বিতর্ক রয়েছে। বিএনপি এসে বিএনপির সময় বিএনপির ভুয়া তালিকা করেছে, আওয়ামী লীগ এখন ব্যর্থ টু আ সার্টেন এক্সটেন্ট এই জায়গা থেকে যে আমরা সঠিক সচিব আসলে ভুয়া তালিকা দিয়ে তার চাকরি এক্সটেন্ড করেছেন। তো এই জায়গাগুলোতে আমার কথাটা এখানে যে আমাদের এখন কিন্তু গভর্নেন্স এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে। রুমিন ফারহানা, নাইম রাজাক বলছিলেন যে সুশাসনের প্রতিষ্ঠা, এবারের আওয়ামী লীগের নির্বাচন নিয়েছিল সুশাসন, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত বাংলাদেশ। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আসলে গণতন্ত্র এবং সুশাসন হাত ধরাধরি করে চলে এবং সহনশীলতা বা ভিন্ন মতকে দমন সুশাসন গণতন্ত্রের কোনো মানে চাবিকাঠি বা কোনো বৈশিষ্ট্য হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূর সবসময় ভিন্ন মত পোষণ করে। এই ভিন্ন মত ছাত্ররাও যদি মেনে না নিতে পারে ভিন্ন মত ভিন্ন পথ, তাহলে আসলে রাজনীতি, পরবর্তী রাজনীতিবিদ যারা তৈরি হচ্ছেন তাদের কাছে আমরা আসলে কি আশা করব? এই আজকে যারা ডাকসুতে এবং ছাত্রলীগ বা ছাত্রদল আছেন, তারা যখন নেতা হবেন, মন্ত্রী হবেন, প্রশাসক হবেন, তখন আসলে কোন বাংলাদেশ আমরা দেখতে পাবো? দেখুন, পচনটা শুরু হয় আসলে মাথা থেকে। যখন একটা রাষ্ট্র ভিন্ন মতকে সহ্য করতে পারে না, তখন দেখা যায় প্রতিটা স্তরে স্তরেই কিন্তু তার একটা রিফ্লেকশন থাকে। যখন রাষ্ট্র একটা আইন তৈরি করে, যে আইনে বলা থাকে যে এই বিষয়ে কোনো বিতর্ক করা যাবে না, অর্থাৎ বিতর্কের পথটা রুদ্ধ হয়ে গেল। যখন আইন করে বলা হয় যে 57 ধারার মতন একটা আইন, যেটা কালো আইন, যেটার মধ্যে এত ভেগনেস আছে যে কাউকে আপনি যে কোনো কারণে 57 ধারার মধ্যে ফেলতে পারেন, এবং যখন সেটা নিয়ে সমালোচনা হয় তখন আরেকটা আইন আসে
শাক দিয়ে মাছ ঢাকবার মতন, যে আইনটাতে 57 ধারাকে 4 ভাগে ভাগ করে বিভিন্ন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা বিভিন্ন 4টা ধারার মধ্যে 57 ধারাকে মূলত ভাগ করা হয়েছে। এবং যেই দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন হয়, যেই দেশে প্রতিনিয়ত ফেসবুকাররা ভয়ে থাকেন, ভীতির মধ্যে থাকেন, হয় তাদের উপর চাপাতির কোপ আসবে, আর তা না হলে তারা রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুম হয়ে যাবেন, অথবা তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কোনো না কোনো ধারায় পড়ে তাদের দীর্ঘ কারাবাসের মধ্যে দিয়ে যেতে হবে। সেরকম একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা আসলে ভিন্ন মতের জায়গা তো থাকতে পারে না। না হলে মাহফুজা নামের মতন সাংবাদিক বা মতিউর রহমানের মতো সাংবাদিক কেন বলবেন যে আমরা যা লিখতে চাই লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না, যা প্রকাশ করতে চাই তা প্রকাশ করতে পারি না? বাধাটা কোথায়? এখানে সেলফ সেন্সরশিপ আছে, এখানে রাষ্ট্রীয় বাধা আছে, এখানে ভীতি আছে, অর্থাৎ সবকিছু মিলিত একটা অবস্থা। এরকম একটা অবস্থায় ডাকসুর ভিপি তার মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে, এটা তো আমরা আশা করতে পারি না। এটা কিছুদিন আগে আবরারের ঘটনাটা আমরা দেখেছেন, বারবার আবরারকে টানছি কারণ দুটো ঘটনার মধ্যে যেই সাজুজ্য আছে, যেই মিল আছে, সেই মিলটাকে আসলে অগ্রাহ্য করা যায় না। একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য যেই দেশে প্রাণ দিতে হয়, প্রাণ চলে যায়, পিটিএ মেরে ফেলা হয়, এবং আমারই একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বড় ভাইদের দ্বারা নির্যাতিত হতে হয়, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল থাকে যেখানে মনিটর করা হয় যে কে আসলে কোন মতে বিশ্বাসী, কে আসলে কি মত প্রকাশ করছে, কে ফেসবুকে কি লিখছে, কি প্রকাশ করছে। সুতরাং এই যে একটা চাপা ভয় চারপাশে এবং একটা ভীতিকর পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, এটা কেন করা হয়েছে? বিকজ যাতে মানুষ তার মতটাকে প্রকাশ করতে না পারে। এবং এই যে বললেন মাদক আর দুর্নীতি মুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা, জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তো সুশাসন প্রতিষ্ঠা করবার কোনো প্রশ্ন ওঠে না। এবং জবাবদিহিতা তখনই প্রতিষ্ঠা করতে পারবেন আপনি যখন আপনি মানে সেই মানুষের কাছে আপনার এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অ্যাকাউন্টেবিলিটি কখন থাকে? যখন আপনি জনগণের ভোটে নির্বাচিত হন। কারণ আপনি জানেন যে আপনাকে 5 বছর পর আবারও জবাব দিয়েই মানুষের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে। যদি আপনি কোনো মেকানিজম পেয়ে যান যে মেকানিজমে আসলে আপনাকে মানুষের কাছে ফিরতে হয় না, যে মেকানিজমে আপনাকে ভোটের কাছে ফিরতে হয় না, যে মেকানিজমে আপনাকে মানুষের কাছে আপনার কার্যকলাপের জবাবদিহিতা করতে হয় না, সেই মেকানিজম দিয়ে আপনি ক্ষমতায় থেকে যেতে পারেন, তখন কিন্তু আর সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। আর মাদক নির্মূলের কথা বলছেন, আপনি যখন আপনার দলের সাংসদ 5টা অধিদপ্তরের রিপোর্টে তার নাম আসে, তখন তার বিরুদ্ধে আপনি কোনো আইনানুগ ব্যবস্থা নেন না, শুধুমাত্র তার পরিবর্তে তার স্ত্রীকে আপনি নমিনেশন দেন, তখন কি বার্তা আসলে আপনি প্রশাসনের সর্বত্র পৌঁছান? যে আপনার এক ধরনের প্রচ্ছন্ন মদদ আছে, রাষ্ট্রীয় মদদ আছে, এবং বিচার বহির্ভূত হত্যা করে পৃথিবীর কোন দেশে কোনো অপরাধ কোনো কালে দমন করা গেছে বলে আমার জানা নেই। সুতরাং আপনি বিচার বহির্ভূত হত্যা দিয়ে মাদক দমন করবেন আর দুর্নীতি মুক্ত সমাজ করবেন, সেটা অসম্ভব। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহিন বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমি আমাদের আজকের অতিথির কাছে আমার প্রশ্ন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নুরু সাহেব, উনি ওনার প্রত্যেকটা বক্তব্যই যেন শুধু কেবল ছাত্রলীগের বিপক্ষে আসে, এবং এই বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে কি কোনো উস্কানিমূলক কোনো কাজ হচ্ছে কিনা, এবং ছাত্রলীগের নাম করে কোনো একটা প্রোগ্রামে, গতকালকের প্রোগ্রামের কথা বলতে পারি, কিন্তু হামলা করছে কিনা সেটা যাচাই না করেই কিন্তু নুরু সাহেব প্রত্যেক নিয়তই ছাত্রলীগের বিপক্ষে, ছাত্রলীগের দোষ দিয়ে দিচ্ছে। সেটা কি কোনো উস্কানিমূলক হচ্ছে নাকি? আপনার প্রশ্ন সেটাই, এবং এই উস্কানিমূলক কারণে কখনো কোনো জ্ঞানের সৃষ্টি হয় কিনা? জি, তিনি বলছেন যে নুরু আসলে সবকিছুতে ছাত্রলীগকে দায়ী করছে, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ঘটনা ঘটলেই। দেখুন, আসলে আমাদের তো এখন হাতে হাতে মোবাইল ফোন, সবার কাছে ফেসবুক আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সুতরাং সবার হাতেই ক্যামেরা, সবার হাতেই ক্যামেরা অ্যাকচুয়ালি। সুতরাং কোনো কিছু লুকিয়ে আপনি কোনো কিছুকে কারোর উপর দায়ভার চাপিয়ে দিবেন, বিষয়টা আসলে তত সহজ নয়। এখন নুরু যদি দেশের কথা বলে, নুরু যদি বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থের কথা বলে, এবং সেটা যদি কোনো কারণে বিশেষ একটি দল বা গোষ্ঠীর বিপক্ষে যায়, তখন সেই গোষ্ঠীর বিপক্ষে সে কথা বলছে, বিষয়টি কিন্তু তেমন নয়। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে কথা বলছে। আপনি জানেন যে নাগরিকত্ব আইন নিয়ে ভারত কিন্তু এখন উত্তাল, এবং নাগরিকত্ব আইনের সবচেয়ে বড় ভিকটিম যদি কেউ হয়, ঠিক যেভাবে রোহিঙ্গার সবচেয়ে বড় ভিকটিম বিনা দোষে বাংলাদেশ, ঠিক একইভাবে নাগরিকত্ব আইনের সবচেয়ে বড় ভিকটিম কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশ। অথচ বাংলাদেশ সরকারের তরফে কিন্তু আমরা কোন রকমের কোনো মানে অ্যালার্টনেস বা কোনো সচেতনতা আমরা লক্ষ্য করছি না। পররাষ্ট্রমন্ত্রী আজও বলেছেন এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, যখন কিনা বিবিসির রিপোর্ট বলছে শত শত মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। তো এই সময় যখন আপনি নিজে
রাষ্ট্রের পক্ষে দাঁড়াবেন, আপনার দেশের পক্ষে দাঁড়াবেন, দেশের জনগণের পক্ষে দাঁড়াবেন, তাদের পক্ষে কথা বলবেন, তখন যদি সেটা কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ স্বার্থান্বেষী মহলের বিপক্ষে যায়, তখন তো ধরতে হবে যে সেই গোষ্ঠী বা সেই স্বার্থান্বেষী মহল আসলে রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে। সুতরাং বিচারটা আসলে কার হওয়া উচিত সেটাও একটা বড় প্রশ্ন। নাইম রাজাক। আসলে নুরু তো স্বাভাবিকভাবে হিজা নির্বাচিত প্রতিনিধি ছাত্রদের, এবং স্বাভাবিকভাবে তাদের আগামী ভবিষ্যতে নির্বাচন যদি করা ডাকসুর হয়, ভিপি একটি অনেক বড় জায়গা আসলে সবার কাছে, এবং ওকে নিয়ে অনেক রকমের বিতর্ক রয়েছে, সেটা আমরা এই সোশ্যাল মিডিয়াতে অনেক এর মধ্যে দেখেছি। এখন কথাটি হচ্ছে যে আপনিও যে কথাটি বললেন, আমরা কি তার কাছে এই ছাত্রদের জায়গা থেকে কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি? আমরা কি ছাত্রদের ব্যাপারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সে কি সুসংগঠিতভাবে পজিটিভ চেঞ্জ আনার জন্য কোনো রকমের প্রস্তাবনা আনছেন? এখন যখন একটা বায়াসলি সে পপুলার কনসেনসাস নেওয়ার জন্য যখন উনি কথাটা বলেন, তখনই কিন্তু এই বিবাদের সৃষ্টি হয়, এবং সেই জায়গাটি কিন্তু পরিস্থিতি কিন্তু সেখানে মানে অস্থিরতার জায়গায় সৃষ্টি হয়। আমরা সেখানে বলতে চাই, আপাও বলেছে যে স্বাভাবিকভাবে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মেম্বার, স্বাভাবিকভাবে এনআরসি নিয়ে সেখানে আমরা অবগত রয়েছি। হাজার হাজার মানুষ কিন্তু ভারত থেকে কিন্তু বাংলাদেশে আসছে না, এটার কোনো রকমের প্রমাণও নাই এবং সেটা সত্যতাও নাই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ এই ঘটনা, ভারতের অভ্যন্তরীণ ঘটনা স্বাভাবিকভাবে কিন্তু আমরা রাষ্ট্রের ল মেকার্স হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা কিন্তু সচেতন রয়েছি। আমাদের স্ট্যান্ড কিন্তু প্রথমে আমাদের রাষ্ট্র, প্রথমে, তারপরে আমাদের নেইবার্স হোক অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটি হোক, আমাদের সেই স্ট্যান্ডটা কিন্তু এখনও রয়েছে এবং আগামী ভবিষ্যতে থাকবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছে আমার রাষ্ট্র আমাকে আগে দেখতে হবে, তারপরে আমি অন্যের সহযোগিতা করব। এই রোহিঙ্গাদের ব্যাপারটা নিয়ে যেটা বলি না কেন, মানবিক কারণেই কিন্তু আমাদের রোহিঙ্গাদের অ্যালাউ করতে হয়েছে, এবং এইটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমিও মনে করি সকলের কাছে। আমরা তো পারি না যে অন্যান্য পাশের রাষ্ট্র হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, কিন্তু সেখানে গিয়ে লাখ লাখ মানুষকে আমরা তো চুপ করে দেখতে পারি না। ভারত আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ সংগ্রামের সময় কিন্তু ২ কোটি মানুষকে কিন্তু আশ্রয় দিয়েছিল। আমাদের কিন্তু দেখতে হবে যে আমাদের জন্য যারা করে, অথবা আমাদের এই বাংলাদেশ সৃষ্টিকালে যেসব মূল্যবোধের জায়গা থেকে আমরা কাজ করছি, সেখান থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা গেল ওই জায়গাটা। সুশাসনের জায়গা নিয়ে স্বাভাবিকভাবে আমাদের কথা, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন মাদককে কিন্তু নতুন করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা আপনারা অবগত আছেন। এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেওয়ার সেই সক্ষমতা এবং মানসিকতা সবার রাখা উচিত। আমরা যেভাবে নিচ্ছি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ভুল হলে সেটা স্বীকার করা, সমালোচক সবচেয়ে বড় বন্ধু, এবং সমালোচনা থাকলেই কিন্তু সেখানে আমরা পরিবর্তন অথবা কারেকশন করার সুযোগ রয়েছে। কিন্তু বিএনপির কিন্তু রাজনীতি সেটা আমরা দেখি না। ২০০১ সালের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমার বাবা তো ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার থেকে তার হাঁটু থেকে পুরা নিচে সব ঝলসে গেছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কানে এখনো সঠিকভাবে শুনতে পারে না। আইভি রহমানের মতো নেত্রী সহ সকলের প্রাণ গেছে, সেটার তো আমরা কোনো রকমের সঠিক বিচার পাইনি। সো আমি ওই পিছের জায়গায় আমি যেতে চাই না। যখন আপা বলে যে আমরা এই জিনিসটা চাই, নিশ্চয়ই আগামী ভবিষ্যতে কি করা দরকার সেখানে আমরা ওনাদের কথাও শুনবো, এবং সেখানে রাজনৈতিক দল হিসেবে তারা কি বলছে সেটাও কিন্তু কনস্ট্রাকটিভলি নিব। কিন্তু বিগত সময় যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্বীকার করা উচিত। আমরা যুব সমাজ, তরুণ সমাজ কি চাই যে হ্যাঁ, ভুল হলে সেটা স্বীকার করে সংশোধনের জায়গা। এই ট্রেন্ড তো রাজনীতিতে, বিএনপিতে আমরা দেখি না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি বলেছেন রাজাকার এর এই তালিকার মধ্যে, এই তালিকাটা যে ভুল হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের নাম তালিকা রয়েছে, সেখানে কিন্তু উনি স্বীকার করে কিন্তু ক্ষমা চেয়েছেন। এই যে ক্ষমা চাওয়ার যে কালচার, এটা কিন্তু অন্য জায়গায় আমরা দেখি না। খালি বিরোধিতার জন্য বিরোধিতা, আসলে কিন্তু রাজনীতি কোনো জায়গায় যায় না। এবং সেখান থেকে যদি বলতে হয়, এই যে ইনডেমনিটি অ্যাক্ট, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব করেছেন, রাজাকারদের প্রতিষ্ঠিত করেছেন উনি। আমরা সেখানে কিন্তু আমরা বলেছি, ওনারা কিন্তু সেটাকে আবার বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করছেন। আমরা বলছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেদিনে আমি একটা আলোচনায় আমি বলছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেন দরকার। আমাদের উন্মুক্ত চেতনায় আমরা যে কিছু যা ইচ্ছা তা বলতে পারি, সেটা বাস্তবতা, কিন্তু দায়িত্বশীলতার জায়গায় তো আমাদের তো ভূমিকা নিতে হবে। সাংবাদিকদের একটা দায়িত্বশীলতার জায়গা রয়েছে, আইনজীবীদের রয়েছে, সংসদ সদস্যদের রয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের রয়েছে, সরকারের কর্মকর্তা কর্মচারীদের রয়েছে। সেই দায়িত্বশীলতার জায়গায় কিন্তু আমাদের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা
খুবই দরকার। সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে জিনিস বলতে পারবে সেটা তো হয় না। একটা ছোট একটা বিভ্রান্ত এবং অপপ্রচারের মাধ্যমে ঘটনা। আপনি ভোলার ঘটনাটা দেখেন না কেন। সো এইসব জিনিসগুলো কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। আমি কিন্তু সেটি নিশ্চয়ই প্রয়োগটি আসলে কার উপর কোথায় হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দরকার, কিন্তু সেখানে চেকস এন্ড ব্যালেন্সও দরকার। সেটাই আমি কিন্তু আপনার সাথে একমত। এই চেকস এন্ড ব্যালেন্সগুলো কি দরকার, যে সঠিক যেন এটা প্রয়োগ হয়, এটা যেন অপব্যবহার না হয়, এবং সেখান থেকে আমাদের কাজ করা। এবং শেষ কথাটা হচ্ছে, আপা বলেছে যে পচন শুরু হয় মাথা থেকে, আবার কিন্তু মাথা যদি সঠিক থাকে তাহলে কিন্তু নিচের ডাউন দ্য অর্ডারও কিন্তু ভালো থাকে। মাননীয় প্রধানমন্ত্রী সৎ, নিষ্ঠাবান এবং দুর্নীতির বিরুদ্ধে উনি কাজ করা শুরু করেছে। আশা করি সকলে আমরা ঐক্যবদ্ধ তৃণমূলে সেটিকে পৌঁছাবে। নাইম রাজাক এবং ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দুজন তরুণ নেতার সাথে কথা বলেছি। আসলে আপনারা তরুণদের কাছে আইডল, যার যার দলে এবং যার যার রাজনীতিতে অবশ্যই আপনাদেরকে তরুণরা ফলো করে। এবং আপনারা দুজনের আজকের আলোচনায় একটি কথা, যে সংঘবদ্ধ হতে হবে এবং আসলে যদি জাতীয় স্বার্থে যদি এক হই তাহলে আসলে সামনের দিকে এগিয়ে যাবে। কারণ রাজনীতি পরিবর্তন করতেই হবে, না হলে তরুণরা আসলে রাজনীতির প্রতি এবং ছাত্র রাজনীতিকেও পরিশুদ্ধ হতে হবে। তাহলে আসলে আমরা ভবিষ্যৎ নেতা কোথায় পাবো, কেমন পাবো, সেটি প্রশ্ন রয়েই যাবে। দুজনকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। বলা না বলা, সবাই ভালো থাকবেন।